আমরা ৪ ভাই মিলে আমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। খুশি বেশ রাগ করে বলল, এখানে গর্ব করে বলার মতো কিছু নাই। আপনাদের মতো ৪ ছেলে থাকতে মা বৃদ্ধাশ্রমে থাকে, সেটা আবার বড় মুখ করে বলছেন, লজ্জা করে না? হারুন মুচকি হেসে বললেন, না, লজ্জা করে না। খুশি প্রচণ্ড ক্ষোভ ঝেড়ে বলল, আপনাদের তো জনসমক্ষে গুলি করা উচিত। হারুন সাহেব আবারও হেসে বললেন, পুরো ঘটনা শোনার পর এই কথা বলার জন্য আপনারই তখন লজ্জা লাগবে। বুঝলাম না। আমার দুটো সংসার আমার মা ভেঙেছেন। অনেক বছর পর্যন্ত তৃতীয় বিয়ের কথা ভয়ও ভাবিনি। আমার মেজ ভাইয়ের প্রথম স্ত্রীও তার কারণে সুইসাইড করেছিল। সেজ ভাইয়ের সংসার ভাঙতে গিয়েও বেঁচে গিয়েছিল একটুর জন্য। ছোট ভাইটা ভয়ে বিয়েই করেনি। তার বয়স ৩০-এর অধিক। মা না মরলে সে বিয়ে করবে না বলে ভাবছে। বিস্তারিত বলা যাবে? আমার বয়স ৪২ বছর। ভার্সিটি জীবনে এক মেয়েকে খুব পছন্দ করতাম। তাকে কখনো বলিনি, তবে মনে মনে ভেবে রেখেছিলাম পড়ালেখা শেষ হয়ে জব হলে মা বাবাকে বলে মেয়েটাকে বিয়ে করব। চাকরি শেষ হওয়ার পর তাদেরকে মেয়েটার কথা বলেছিলাম। বাবা রাজি হলেন, কিন্তু মা রাজি হলেন না। মা মেয়েটিকে একদমই পছন্দ করতেন না। তার কারণ শুনবে? জি বলুন। তার কারণ ছিল আমি মেয়েটাকে পছন্দ করতাম। মায়ের মতে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করলে আমি মায়ের হাতছাড়া হয়ে যাব। মেয়েটা দেখতে অসম্ভব রূপবতী, গুণবতী, পরিবার ভালো। ১৬ গুণ সম্পন্ন মেয়ে ছিল ফাতিমা। কিন্তু মা তাকে প্রচণ্ড অপছন্দ করতেন। কারণ একটাই, আমার পছন্দের মেয়ে আনলে আমি নাকি তার হাতছাড়া হয়ে যাব। আর বউ নাকি তার কথা শুনবে না। তবু আমি জেদ ধরলাম, বিয়ে করলে ফাতেমাকেই করব। খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। বাবা তো প্রথম থেকেই রাজি, তবে মায়ের উপর বাবা কখনো কিছু বলতেন না। আমার বাবা অনেকটা মেরুদণ্ডহীন প্রাণী ছিলেন। কারণ দাদা দাদি বেঁচে থাকতে তাদের সাথে ভীষণ অন্যায় করেছিল মা। শেষ বয়সে বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছিল। কিন্তু আমার বাবা চুপচাপ ছিলেন। ছোট চাচা না থাকলে দাদা দাদি হয়তো পথে পথে ঘুরত। মা আমাদের ৪ ভাইকেও মেরুদণ্ডহীন করে রাখতে চেয়েছিলেন, কিন্তু হয়তো সৃষ্টিকর্তার কৃপায় একটা সময় আমাদের শুভ বুদ্ধির উদয় হয়েছিল। সে কারণে দেরিতে হলেও ভুল শুধরাতে চেষ্টা করেছি। তো যা বলছিলাম, আমার অবস্থা খারাপ দেখে শেষমেশ মা ও ফাতেমাকে ঘরের বউ করতে রাজি হলো। বিয়ে মোটামুটি আয়োজন করে হয়েছিল। ফাতিমার বাবা তার সাধ্যমতো আয়োজন করেছিল। বিয়েতে তিনি অনেক জিনিসপত্র দিয়েছিলেন, কিন্তু আমার মায়ের লোভটা বরাবরই বেশি ছিল। তিনি মোটা অঙ্কের টাকা যৌতুক নিতে চেয়েছিলেন, তবে আমার কারণে তা পারেননি। সেই রাগটা বিয়ের পর মা ফাতেমার ওপর বেশ করে ঝেড়েছিলেন। উঠতে বসতে মেয়েটাকে কথা শোনাতেন, সব বিষয়ে ভুল ধরতেন। ছোট ছোট ভুলকে বড় করে ঘরের লড়ে লঙ্কাকাণ্ড করে ফেলতেন। তার দখলদারি শুধু ঘরের কাজে ভুল ধরা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, সে আমাদের স্বামী স্ত্রীর মাঝেও অনেক সমস্যার সৃষ্টি করে শুরু করে। কিছু কিছু সময় তার কুটচালি ধরতে পারতাম, কিন্তু সময় ধরতে না পেরে ফাতিমার সাথে ঝগড়া করতাম। পরীর মতো চঞ্চল ফাতিমা যেন ধীরে ধীরে প্রাণহীন হয়ে যেতে লাগলো। মা নাকি মাঝে মাঝে ওর গায়ে হাত তুলতেন, ও কখনো আমাকে বলেনি। পরে ছোট ভাইয়ের থেকে শুনেছিলাম। বিয়ের বছর ২-এর মাথায় আমার প্রথম কন্যা সন্তান ফাতিমার জন্ম হয়। তা নিয়েও মায়ের সে কি চিল্লাপাল্লা, কেন মেয়ে হলো। ফাতিমার উপর তার অত্যাচারের মাত্রা দ্বিগুণ হলো। এক পর্যায়ে ফাতিমা আর সহ্য করতে পারল না। প্রতিটা মানুষের সহ্যের একটা সীমা থাকে। ফাতিমাকে যদি আমি সাপোর্ট করতাম তাহলে হয়তো কিছুটা সহ্য করতে পারত, কিন্তু ওর উপর হওয়া শত অত্যাচার দেখেও আমি সবসময় নীরব ভূমিকা পালন করতাম। আসলে মায়ের উপর কিছু বলার সাহস ছিল না। মায়ের অত্যাচার নিতে পারলেও আমার নীরবতা নিতে পারত না। ৩ বছরে আমাদের সংসার ভেঙে গেল। আদালতে আমার মেয়ে ফাতিমার দায়িত্ব সে পেল। ডিভোর্স হওয়ার ৩ মাসের মাথায় মা আমাকে তার পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধ্য করলেন। তার ৩ মাস পর শুনলাম ফাতিমারও বিয়ে হয়েছে। আমার মেয়ে ফাতিমাকেও নাকি ফাতিমার বর আপন করে নিয়েছে। আমি আমার মেয়ে আনতে চাইলাম। আমার মা বললেন, একসাথে দুটো আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ও মেয়ে এ বাড়িতে আনতে হবে না। তারপরও বাবার মন তো, তাই মানছিল না। মেয়ে আনতে ফাতিমার কাছে গেলাম। ওর বর খুব
খুবই ধার্মিক মানুষ। আমি তখন ফাতিমার জন্য পরপুরুষ। সে দেখা করতে দিল না। তবে আড়াল থেকে ফাতিমা বলছিল, ফাতিমা আপনার মেয়ে, আপনি চাইলে ওকে নিতে পারেন। তবে একটা কথা দিতে হবে, আপনার মা এবং আপনার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে কোনো রকম কষ্ট দিতে পারবে না। যদি সে কথা দিতে পারেন তবেই ফাতেমাকে নিতে পারবেন। যদি সে কথা দিতে পারেন তবেই ফাতেমাকে নিতে পারবেন। আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। এবার যদি পাক্কা কথা দিতে পারেন তবে মেয়ে আপনার। এটি ছিল একটি অনুগল্প। এই অনুগল্প আপনাদের কাছে প্রোভাইড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আপনাদের জন্য পরবর্তী গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।